Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, কয়েকটা ওয়ার্ড মিলিয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়। আর স্ট্রাকচারগুলোকে জানা আমাদের খুবই দরকার। কারণ ইংরেজি বলার সময় আমাদের এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিতে হয়। দেখো, আমি আগেও বলেছি প্রত্যেকটা বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি না। আর ঠিক সেই কারণে আমাদের এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিতে হয়। এমন কিছু কিছু বাংলা বাক্য আছে যেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমাদের স্ট্রাকচারগুলোর সাহায্য নিতে হয়। আর এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিয়ে আমরা খুব সহজেই এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। এর আগেও আমি স্ট্রাকচারের উপরে অনেকগুলো ভিডিও তৈরি করেছি। সেগুলো তোমরা না দেখে থাকলে একবার দেখে নিও। ওখান থেকেও তোমরা অনেকগুলো সেন্টেন্স স্ট্রাকচার কালেক্ট করতে পারবে। আর আজকের ভিডিওতেও তোমরা কিছু স্ট্রাকচার পেতে চলেছো। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা প্রায়ই সেন্টেন্সে ব্যবহার হতে শুনি। তো এই স্ট্রাকচারগুলো জানা তোমাদের জন্য খুবই দরকার। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করো। তো প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম স্ট্রাকচারটা হলো বাই অল মিনস। বাই অল মিনস, যার অর্থ হলো যে কোনো ভাবে বা যে কোনো উপায়ে। অর্থাৎ বাক্যে আমরা যখন বোঝাতে চাইবো যে কোনো ভাবে আমাকে এটা করতে হবে বা যে কোনো উপায়ে আমাকে এটা করতে হবে, তখন কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার খুব সহজেই সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, যে কোনো ভাবে এগিয়ে যাও এবং চেষ্টা করতে থাকো। গো অ্যাহেড অ্যান্ড কিপ ট্রাইং বাই অল মিনস। গো অ্যাহেড অ্যান্ড কিপ ট্রাইং বাই অল মিনস। তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, আমি যে কোনো ভাবে চাকরিটা চালিয়ে যাব। আই উইল কন্টিনিউ দ্য জব বাই অল মিনস। আই উইল কন্টিনিউ দ্য জব বাই অল মিনস। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বাই অল মিনসকে কি করে ব্যবহার করছি। দেখো, স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ ছিল। তোমরা স্ট্রাকচারে নতুন সেন্টেন্স তৈরি করো আর ব্যবহার করো। চলো দেখি পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো ফর গুড। ফর গুড। দেখো, সেন্টেন্সে যখন আমরা এটা দেখি অর্থাৎ ফর গুড এর ব্যবহার দেখি, আমাদের মনে হয় যে এটার অর্থ হলো ভালোর জন্য, কিন্তু এটার অর্থ কিন্তু এটা নয়। যখন আমরা সেন্টেন্সে ফর গুড এর ব্যবহার করব তার অর্থ হলো চিরতরে বা একেবারে কিছু করা। সেন্টেন্স দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। সে চিরতরে চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। She decided to leave the job for good. She decided to leave the job for good. দেখো, এই সেন্টেন্সে আমরা কিন্তু ফর গুড এর ব্যবহার করেছি চিরতরে বোঝানোর জন্য, অর্থাৎ একেবারে ছেড়ে দেওয়ার কথা বোঝানোর জন্য। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন দেখবে ফর গুড তখন এটা ভাববে না যে ভালোর জন্য, এটার অর্থ হলো চিরতরে বা একেবারে। আরেকটা এক্সাম্পল দেখো, সে চিরতরে শহরটা ছেড়ে চলে গিয়েছিল। হি লেফট দ্য সিটি ফর গুড। হি লেফট দ্য সিটি ফর গুড। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ফর গুডকে কি করে ব্যবহার করছি আর কোন অর্থে ব্যবহার করছি। পরেরটা দেখো, পরের স্ট্রাকচারটা হলো ইন নো টাইম। ইন নো টাইম, যার অর্থ হলো কিছুক্ষণের মধ্যেই। আমরা বাংলায় প্রায় বলে থাকি এক নিমিষের মধ্যে সে কাজটা করে ফেলেছিল। তো সেন্টেন্সে এক নিমিষের মধ্যে বোঝাতে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। সে কিছুক্ষণের মধ্যেই তার বাড়ির কাজ শেষ করে ফেলেছিল। She finished her homework in no time. She finished her homework in no time. তো সেন্টেন্সে যখন কিছুক্ষণের মধ্যে বা এক নিমিষে আমরা বোঝাতে চাইবো তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। আরো একটা এক্সাম্পল দেখো, তারা কিছুক্ষণের মধ্যেই একটা সুস্বাদু খাবার রান্না করে ফেলেছিল। They cooked a delicious meal in no time. They cooked a delicious meal in no time. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইন নো টাইমকে কিভাবে ব্যবহার করছি। তো সেন্টেন্সে এখন তোমরা খুব সহজেই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারো। পরেরটা দেখো, পরের স্ট্রাকচারটা হলো সিম টু বি। সিম টু বি, যার অর্থ হলো মনে হচ্ছে বা এরকমটা লাগছে। যখন আমরা বাক্যে এরকম অর্থ বোঝাতে চাইবো তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, সে পার্টিটা উপভোগ করছে বলে মনে হচ্ছে। হি সিমস টু বি এনজয়িং দ্য পার্টি। হি সিমস টু বি এনজয়িং দ্য পার্টি। তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো মনে হচ্ছে বোঝাতে আমরা সিমস টু বির ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, তারা তাদের লক্ষ্যে মনোযোগী বলে মনে হচ্ছে। দে সিম টু বি ফোকাসড অন দেয়ার গোলস।
They seem to be focused on their goals. দেখো দুটো সেন্টেন্সকে তোমরা লক্ষ্য করলে দেখবে একটাতে আমি সিমস এর ব্যবহার করেছি আর আরেকটাতে আমি সিম এর ব্যবহার করেছি। এটা শুধুমাত্র সাবজেক্টের জন্য। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা সিমস এর ব্যবহার সেন্টেন্সে করব, অর্থাৎ ভার্বের সাথে এস কে যোগ করব। আর যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে না তখন কিন্তু আমরা আর এস কে যোগ করব না সিমের সাথে, তখন আমরা শুধু সিমের ব্যবহার সেন্টেন্সে করব। সেন্টেন্স দুটো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে সেন্টেন্সে আমরা সিম টু বি কে কি করে ব্যবহার করছি। পরেরটা দেখো, পরের স্ট্রাকচারটা হলো স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই যার অর্থ হলো পাশে থাকা। আমরা প্রায় বলে থাকি আমার দুঃসময়ে সে আমার পাশে ছিল, বা তোমার দুঃসময়ে আমি তোমার পাশে থাকবো। তো এরকম অর্থ বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার করে থাকি, স্ট্যান্ড বাই। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। যাই হোক না কেন আমি তোমার পাশে থাকবো। I will stand by you no matter what. I will stand by you no matter what. আরেকটা এক্সাম্পল দেখো, সিদ্ধান্তটা নেওয়ার সময় আমি তোমার পাশে থাকবো। I will stand by you while making the decision. I will stand by you while making the decision. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ট্যান্ড বাই কে কি করে ব্যবহার করছি। পাশে থাকা বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। পরেরটা দেখো, পরের স্ট্রাকচারটা হলো কনসিডারেট নেসেসারি। কনসিডারেট নেসেসারি যার অর্থ হলো প্রয়োজনীয় মনে করা। আমরা বাংলায় প্রায় বলে থাকি প্রয়োজন মনে করলে আমি সেখানে যাব, প্রয়োজন মনে করলে আমি তাকে কল করে নেব। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে আইনি পরামর্শ চাইবে যদি সে প্রয়োজন মনে করে, বা আমরা এভাবেও বলতে পারি প্রয়োজন মনে করলে সে আইনি পরামর্শ চাইবে। সেন্টেন্সটা কি হবে? She will seek legal advice if she considers it necessary. She will seek legal advice if she considers it necessary. তো সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো যে প্রয়োজন মনে করলে তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, আমি প্রয়োজন মনে করলে একটা মিটিং ডাকবো। I will call for a meeting if I consider it necessary. I will call for a meeting if I consider it necessary. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দেখো স্ট্রাকচারটার ব্যবহার কিন্তু খুবই সহজ। যখন আমরা বোঝাতে চাইবো যে প্রয়োজন মনে করলে তখন আমরা স্ট্রাকচারটার ব্যবহার খুব সহজেই সেন্টেন্সে করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো দ্য মোর দ্য মোর। দেখো সেন্টেন্সে আমরা দুবার দ্য মোরের ব্যবহার তখন করব যখন আমরা বোঝাতে চাইবো যত বেশি তত বেশি। আমরা প্রায়ই এরকম বলে থাকি যত বেশি তুমি এটা করবে তত বেশি এটা হবে। তো সেন্টেন্সে যখন আমরা এরকমটা বোঝাতে চাইবো, এরকম অর্থ বোঝাতে চাইবো, তখন আমরা স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, তুমি যত বেশি শুনবে তত বেশি বুঝবে। দ্য মোর ইউ লিসন দ্য মোর ইউ উইল আন্ডারস্ট্যান্ড। দ্য মোর ইউ লিসন দ্য মোর ইউ উইল আন্ডারস্ট্যান্ড। দেখো আমরা সেন্টেন্সে দুটো ক্লজে কিন্তু উইলের ব্যবহার করব না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কনসিকুয়েন্স অর্থাৎ পরিণতি বোঝাবে যে ক্লজটাতে সেটার সাথেই উইলের ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখো, তুমি যত বেশি শিখবে তত বেশি তোমার সুযোগ থাকবে। দ্য মোর ইউ লার্ন দ্য মোর অপরচুনিটিস ইউ উইল হ্যাভ। দ্য মোর ইউ লার্ন দ্য মোর অপরচুনিটিস ইউ উইল হ্যাভ। তো সেন্টেন্সে তোমরা বুঝতে পারছো আমরা দুবার দ্য মোরের ব্যবহার কখন করছি আর কোন অর্থে করছি। যখন আমরা বাক্যে এরকম অর্থ বোঝাতে চাইবো তখনই আমরা দুবার দ্য মোরের ব্যবহার সেন্টেন্সে করব। পরের স্ট্রাকচারটা হলো ওয়ান অফ দোজ। ওয়ান অফ দোজ যার অর্থ হলো তাদের মধ্যে একজন। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি তাদের মধ্যে একজন যারা ঘুমাতে খুব ভালোবাসে, আমি তাদের মধ্যে একজন যারা ঘুরতে যেতে খুব ভালোবাসে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি তাদের মধ্যে একজন যারা বই পড়তে খুব ভালোবাসেন। He is one of those who loves to read books. He is one of those who loves to read books. দেখো মাঝে মাঝে সেন্টেন্সে তোমরা পিপলের ব্যবহারও হতে শুনবে, অর্থাৎ এরকম ভাবেও সেন্টেন্সটাকে বলা যায় হি ইজ ওয়ান অফ দোজ পিপল হু লাভস টু রিড বুকস। হি ইজ ওয়ান অফ দোজ পিপল হু লাভস টু রিড বুকস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। বাংলায় আমরা প্রায় এরকম ধরনের কথা বলে থাকি, এখন এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার খুব সহজেই করতে পারি। সে তাদের মধ্যে একজন যারা খুব খেতে ভালোবাসে। She is one of those who loves to eat a lot. She is one of those who loves to eat a lot. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা।
পরের স্ট্রাকচারটা হলো কাট কর্নার্স। কাট কর্নার্স, দেখো একটা কাজকে নিপুণভাবে সম্পন্ন করা যায়, আবার ফাঁকি দিয়েও সম্পন্ন করা যায়। অর্থাৎ একটা কাজকে তুমি খুব সুন্দরভাবে করতে পারো, আবার কাজটাকে তাড়াহুড়ো করে ফাঁকি দিয়েও করা যায়। তো যখন আমি বোঝাতে চাইবো যে কাজটাকে আমি যেমন তেমন ভাবে বা তাড়াহুড়ো করে বা ফাঁকি ঝুঁকি দিয়ে সম্পন্ন করেছি, তো এরকম অর্থেই কিন্তু আমরা সেন্টেন্স এই স্ট্রাকচারটার ব্যবহার করব। তোমরা বুঝতে পারছো, দেখো প্রায় আমরা বলে থাকি কাজটা আমি শর্টকাটে শেষ করেছি। তো এরকম অর্থেও কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। কাট কর্নার্স, এক্সাম্পল দেখো, সে কোনো রকম ফাঁকি না দিয়ে বা কোনো রকম তাড়াহুড়ো না করে প্রকল্পটা শেষ করেছিল। She completed the project without cutting corners. She completed the project without cutting corners. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কাট কর্নার্সকে কি করে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, তারা দ্রুত প্রকল্পটা শেষ করার জন্য তাড়াহুড়ো করার সিদ্ধান্ত নিয়েছিল। They decided to cut corners to finish the project quickly. They decided to cut corners to finish the project quickly. পরের স্ট্রাকচারটা হলো ইন ফুল সুইং। ইন ফুল সুইং, যার অর্থ হলো পুরো দমে। আমরা যখন বাক্যে বোঝাতে চাইবো যে কোনো কাজ পুরো গতিতে চলছে, তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। কোনো একটা জিনিস যখন পুরো রপ্তার নিয়ে চলছে, অর্থাৎ পুরো গতি নিয়ে চলছে, তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, আমরা যখন পৌঁছেছিলাম তখন পার্টি পুরো দমে চলছিল। The party was in full swing when we arrived. The party was in full swing when we arrived. তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো পুরো দমে বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, বিয়ের প্রস্তুতিগুলো পুরো দমে চলছে। The wedding preparations are in full swing. The wedding preparations are in full swing. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দেখো স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ আর আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। তো এই ছিল আজকের কিছু স্ট্রাকচারস। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করে আর নতুন নতুন সেন্টেন্স তৈরি করে স্ট্রাকচারগুলোকে একদম মুখস্থ করে ফেলো। আজকের টপিকটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.